কি বাংলাদেশ দখল করতে চায়? ভারত কেন বারবার বাংলাদেশের রাজনীতিতে হস্তক্ষেপ করছে? আসলে সত্যি বলতে ভারত কি আমাদের বন্ধু নাকি শত্রু? ভারতের উপর বাংলাদেশের মানুষের এত রাগ আর ক্ষোভ কেন? এত রাগ আর ক্ষোভ কি একদিনই তৈরি হয়েছে, নাকি এত বছরের দখলদারিত্বের রাগ, ক্ষোভ, ষড়যন্ত্র আর একপাক্ষিক সুযোগ নেওয়ার ফল মানুষ এখন প্রকাশ করছে? এই সমস্যাগুলোর সমাধান কি আদৌ সম্ভব, নাকি ভারত আমাদের শত্রুই থেকে যাবে? ভারত ছাড়া কি আমরা সত্যিকার অর্থে আগাতে পারবো? এই সবই জানবো আমরা আজকের ভিডিওতে। আমি রিয়াদ, আপনারা দেখছেন টেকি অক্টোপাস। চলুন তাহলে শুরু করা যাক। মিস্টার ওশো বলেছেন, রাজনীতি হচ্ছে একটি খেলা। চালাক লোকেরা এটিকে খেলে আর মূর্খ ব্যক্তিরা এটিকে নিয়ে দিনভর চর্চা করে। আর রাজনীতিতে কে বন্ধু আর কে শত্রু এই সবই নির্ধারণ হয় স্বার্থের উপর। বাংলাদেশ প্রতি বছর ভারত থেকে প্রায় 467 ধরনের পণ্য আমদানি করে থাকে। চাল ডাল থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় সকল জিনিসপত্র, এমন আমদানি হয়ে থাকে গার্মেন্টসের কাঁচামালও। আর বাংলাদেশ শুধু পণ্যই আমদানি করে না, এর সাথে চিকিৎসাজনিত সেবাও রয়েছে। প্রতি বছর ভারতে চিকিৎসা সেবা নেওয়ার মধ্যে 40% হচ্ছে বাংলাদেশ। বাংলাদেশে ভারত বিরোধী এজেন্ডা তৈরি করে রাজনীতি করা যাবে ঠিকই, কিন্তু দেশ চালানো এতটাও সহজ হবে না। ভারতের সঙ্গে বাংলাদেশের কোনো যুদ্ধ হয়নি, কিংবা ভারত বাংলাদেশ সৃষ্টির রাইভালও নয়, বরং তারা বাংলাদেশের ফাউন্ডার। চাইলেই এই ইতিহাসটিও কিন্তু মুছে ফেলা যাবে না, কেননা পাকিস্তান আর্মি আত্মসমর্পণ করেছিল কিন্তু ভারত আর্মির কাছে। বাংলাদেশের 1 কোটির অধিক শরণার্থীকে খাবার দাবার এবং বিনা পয়সায় চিকিৎসা দিয়ে সাহায্য করেছিল ভারত। মুক্তিযুদ্ধের পর সৌদি আরব যখন বাংলাদেশকে স্বীকৃতি দেয়নি, তখনও কিন্তু ভারতের সাহায্য নিয়ে মানুষকে হজে যাওয়া লাগতো। আর এমন অনেকগুলো কারণেই কিন্তু ভারত বাংলাদেশের বন্ধু হওয়ার দাবি রাখে। ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক এখনো এমন পর্যায়ে যায়নি যে আমরা ভারতের সঙ্গে অঘোষিত কোনো যুদ্ধ করছি, কিংবা ভারতের সাথে কোনো ধরনের সম্পর্ক ছিন্ন করতে হবে। বাংলাদেশের সঙ্গে ভারতের মানুষের যতটা না স্বার্থ রয়েছে, তার চেয়ে বেশি স্বার্থ রয়েছে অর্থনৈতিক। আর সেই স্বার্থের লেনদেনও করতে হবে শান্তিপূর্ণ বৈঠকের মাধ্যমে। অস্ত্র দেখিয়ে লেনদেন করতে গেলে পাকিস্তানের মতো বাংলাদেশকেও আকাশ সীমানায় নিষিদ্ধ থেকে লোকসান গুনতে হবে। উদাহরণস্বরূপ, শুধুমাত্র বিমানের যোগে যদি আমরা মধ্যপ্রাচ্যে যেতে চাই, তাতেই আমাদের খরচ কয়েক গুণ বেড়ে যাবে। বাংলাদেশ কিন্তু এখনো উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ না, আর এছাড়া চিকিৎসা খাতেও স্বয়ংসম্পূর্ণ না। এই সকল দিকে আমরা স্বাবলম্বী না হয়ে ভারতের সঙ্গে যদি দ্বন্দ্বে জড়াই, তাহলে আমরা কোনোভাবেই সুবিধা করতে পারবো না, কেননা এর উদাহরণ আমাদের সামনেই রয়েছে। পাকিস্তান 1947 সাল থেকে এই দ্বন্দ্ব করে এখন পর্যন্ত কোনো ধরনের লাভ করতে পারেনি। অর্থাৎ নিজের দেশের স্বার্থের জন্য আমাদের উচিত নেগোসিয়েশন করে চলা। হতে পারে সেটি দ্বিপাক্ষিক সবার পক্ষে, অথবা যদি তারা না মানে তাহলে আন্তর্জাতিক আদালতে, যেমনটা সভাকক্ষেই ঠিক হয়েছিল ছিটমহল সমস্যার নিষ্পত্তি। অন্যদিকে আন্তর্জাতিক আদালতে নিষ্পত্তি হয়েছিল আন্তর্জাতিক সমুদ্রের সীমানা নির্ণয়। এমনকি বাংলাদেশের বর্তমান উপদেষ্টারাও ভারত থেকে চাল ডালের ফ্লোট ঠিক রাখতে ভারতীয়দের অঙ্গীকার চায়। ভারত সরকারকে বাংলাদেশ সফরের জন্য অনুরোধ করেছে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেব। আসলে আন্তর্জাতিক সম্পর্ক এমন যে কোনো ঝামেলাও করা যাবে না, আবার কোনো ধরনের সম্পর্ক ছিন্নও করা যাবে না। যেমনটি এরদোগান মিডিয়ার সামনে এসে ইসরায়েলকে দেখে নেওয়ার হুমকি দিলেও ইসরায়েলের সঙ্গে বাণিজ্যিক চুক্তি বন্ধ করতে পারে না, কারণ তুর্কির অর্থনীতি টিকেই রয়েছে ইসরায়েলের উপরে। ভারতের সঙ্গে বাংলাদেশের বেশ কয়েকটি সমস্যা রয়েছে, যার মধ্যে রয়েছে পানি বন্টন চুক্তি, নেপাল ভুটানের সঙ্গে ট্রানজিট সুবিধা আদায় এবং সীমান্তে হত্যা। সুতরাং এগুলো আদায় করে নেওয়ার দায়িত্ব কিন্তু বাংলাদেশ সরকারের। তাছাড়া একটি বৃহৎ সামরিক রাষ্ট্রের সঙ্গে সম্পর্ক নষ্ট হলে কিরকম হতে পারে তা আমরা ইউক্রেন ও রাশিয়া যুদ্ধের মধ্যে খেয়াল করলেই দেখতে পারবো। ভারতের বাঘা বাঘা নেতারা বাংলাদেশ সম্পর্কে বিদ্বেষী বক্তব্য দিলেও তারা কিন্তু জানে বাংলাদেশ তাদের চতুর্থ বৃহত্তম রেমিটেন্স খাত। বাংলাদেশের সাথে সম্পর্ক কোনোভাবেই নষ্ট করা যাবে না, এতে ভারতের জিডিপি আরো নিচে নেমে যাবে। ভারতের মিডিয়াগুলো চীনকে রাতারাতি বাতিলের খাতায় তুলে দিলেও দিন শেষে মোদিকে চীনের সাথে ব্রিক্স তৈরি করতে হয়। আমেরিকা এমনকি রাশিয়ার সাথেও ভারতের সম্পর্ক বজায় রাখা হয়, আর এই সবই কিন্তু দেশ ও জনগণের স্বার্থে। শেখ হাসিনা সরকার তার গদির স্বার্থে ভারতের কাছে শুধুমাত্র দাবি করেনি, বরং শেষ মুহূর্তেও গদি বাঁচাতে গিয়ে রেল ট্রানজিট তিস্তা প্রকল্প মোংলা বন্দর তুলে দেয়। কিন্তু তার পরিবর্তে পানি বন্টন, নেপাল ভুটান ট্রানজিট, সীমান্ত হত্যার নিষ্পত্তি করতে পারে। আর এখানে দোষটা যতটা না ভারতের, তার চেয়ে বেশি বাংলাদেশ সরকার, কারণ বাংলাদেশ সরকার তখন তার ক্ষমতাকে ধরে রাখতে চেয়েছে। আওয়ামী লীগকে সেই 1970 সাল থেকে সাধারণ মুসলমানরা ভারতের দালাল,
কাফের ও নাস্তিক হিসেবে আখ্যায়িত করে আসছে, যার ফলে শেখ হাসিনা কোনো বিশ্ববিদ্যালয়ের পেছনে টাকা খরচ না করে প্রায় 10,000 কোটি টাকা খরচ করে মডেল মসজিদ ও মাদ্রাসা তৈরি করেছিল, শুধুমাত্র তাদের গায়ের এই কালি দূর করার জন্য। ভারতকে ঘিরে বাংলাদেশে একটি হেডরেস তৈরি হয়ে গিয়েছে, আর এই হেডরেসকে ঠিক করার জন্য যে কোনো সরকারকেই বেগ পেতে হবে। আর রাজনীতির মারপ্যাচে যে কেউ চাইলেই এই হেডরেসকে আরো বেশি বাড়িয়ে দিতে পারে, যেমনটি আমরা দেখেছি ভারতীয় মিডিয়াগুলোতে। তাই এই হেডরেসকে কমানোটা কিন্তু এত বেশি সহজ হবে না, আর এটিকে ঠিক করতে হলে আমাদেরকে চিন্তা করতে হবে একটু অন্যভাবে। কিভাবে আমরা রাজনীতির মারপ্যাচে না পড়ে সরাসরি যুদ্ধ ঘোষণা না করে কূটনৈতিকভাবে চিন্তা ভাবনা করে এমনকি আলোচনা করে বিষয়গুলো সমাধান করা যায়, এদিকেই নজর দিতে হবে। 2012 সালে ডক্টর ইউনূসকে গ্রেফতার করার জন্য সকল ধরনের ইসলামী দলগুলো কিন্তু আন্দোলন করেছিল। তারা বলছিল ডক্টর ইউনূস একজন সুদখোর, কিন্তু এখন 2024 সালে দেখা যাচ্ছে সকল ইসলামী দলগুলোও কিন্তু ডক্টর ইউনূসকে সাপোর্ট করছে, কেননা ডক্টর ইউনূসই এখন পারে একটি সুষ্ঠু রাজনৈতিক নির্বাচন উপহার দিতে। আর তাছাড়াও ইন্টারিম সরকারের ধর্ম উপদেষ্টা ডক্টর আফমো খালিদ হোসেন, যিনি ডক্টর ইউনূসের মাইক্রো ক্রেডিটের ঋণ নিয়ে বহু সমালোচনা করেছিলেন, তিনি সেই ডক্টর ইউনূসের সঙ্গেই সরকার গঠন করলেন। অর্থাৎ রাজনীতিতে নিজের স্বার্থ রক্ষা করার জন্য মাঝে মাঝে শত্রুকেও বন্ধু হিসেবে গ্রহণ করতে হয়।